আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিছু জেনেটিক ডিসঅর্ডারস নিয়ে পড়বো, যে কিছু জেনেটিক্যাল ডিজিজ যেগুলো অ্যাকচুয়ালি মিউটেশনের মাধ্যমে হঠাৎ করে কোনো মানুষের মধ্যে তৈরি হয় এবং যে ডিজিজটা অ্যাকচুয়ালি জেনারেশন আফটার জেনারেশন মানে পরবর্তী জেনারেশনের মধ্যেও ওই ডিজিজ বা ওই রোগ যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি স্থানান্তরিত হয় বা প্রোপাগেট করে। তো সেই জিনিসগুলোকেই বলা হয় সেটা হচ্ছে জেনেটিক্যাল ডিসঅর্ডার। এবং জেনেটিক্যাল ডিসঅর্ডারের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে জেনেটিক্যাল ডিসঅর্ডার কিন্তু কখনো কোনো ওষুধ দিয়ে সারানো সম্ভব নয়, কারণ এটা জীবের ডিএনএর চেঞ্জ, এবং জীবের ক্ষেত্রে যে কোনো অর্গানিজমের ডিএনএ যদি অল্টার হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকে কখনোই কোনো ওষুধ বা কিছু দিয়ে রেকটিফাই করা কোনো দিনই সম্ভব নয়। তো সেই কারণে অ্যাকচুয়ালি চেষ্টা করা হয় সেটা হচ্ছে যে কোনো রকম মানে যখন কোনো চাইল্ড ডেভেলপ করছে তখন অ্যাকচুয়ালি চাইল্ড বা মা যাতে কোনো রকম কোনো মিউটাজেন, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলোর প্রভাবে অ্যাকচুয়ালি মিউটেশন হতে পারে, যেমন ইউভি রে, এক্স রে, এইগুলোর এক্সপোজারে না আসে। তো এরকম টাইপেরই অ্যাকচুয়ালি কিছু রোগের কথা আমরা পড়বো যেগুলো জেনেটিক্যাল ডিসঅর্ডার, যেগুলো অ্যাকচুয়ালি মিউটেশনের প্রভাবে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল কোনো একটা সময় এবং বংশগতভাবে এখনও সেগুলো আমাদের পরিবেশের মধ্যে এক্সিস্ট করছে, এবং বংশ পরম্পরায় এই রোগগুলো জেনারেশন আফটার জেনারেশন সেগুলো সঞ্চারিত হয়। এবার এই ডিএনএ অ্যাবনর্ম্যালিটির জন্যই এই রোগগুলো সমস্ত কিন্তু ঘটে থাকে। এবার এই রোগগুলোর মধ্যে সবার প্রথম যে ডিজিজটা নিয়ে পড়বো সেই ডিজিজটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি একটা জেনেটিক্যাল ডিজিজ যেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। এটা এক ধরনের অ্যানিমিয়া। অ্যানিমিয়া বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে রক্তাল্পতা, অর্থাৎ দেহের মধ্যে আরবিসি লোহিত রক্তকণিকার পরিমাণ সেটা কমে যায়। এবার এই রোগটা একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। অটোজোমাল ডিজিজ মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের দেহের যে ডিএনএগুলো থাকে তার মধ্যে যে ক্রোমোজোমগুলো অ্যাকচুয়ালি অটোজোম, মানে যেগুলো মেল ফিমেল সবার মধ্যেই সমানভাবে থাকে, তার মাধ্যমে এই রোগটা সঞ্চারিত হয়। এবং দেখা যায় আমাদের দেহের ক্রোমোজোম নাম্বার 11 এবং ক্রোমোজোম নাম্বার 16 এই দুটো ক্রোমোজোমই এই রোগটার জন্য রেসপন্সিবল। কারো যদি ক্রোমোজোম নাম্বার 11 এবং ক্রোমোজোম নাম্বার 16-এ কোনো রকম কোনো অ্যাবনর্ম্যালিটি বা কোনো প্রবলেম থাকে তাহলে এই ডিজিজটা সেক্ষেত্রে তৈরি হয়। এই থ্যালাসেমিয়া যে ডিজিজটা সেটা সেক্ষেত্রে তৈরি হয়। এবার থ্যালাসেমিয়া এটা একটা অ্যানিমিয়া, অর্থাৎ এখানে একটা রক্তাল্পতা এই রোগটার ক্ষেত্রে দেখা যায়, যেটা অ্যাকচুয়ালি যে সবার প্রথমে এসছে সেটা হচ্ছে থ্যালাসা বলে একটা শব্দ থেকে। থ্যালাসার কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সমুদ্রের দেবী, যে অ্যাকচুয়ালি মানে গ্রিকে যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে সমুদ্রের দেবীকে বলা হয় থ্যালাসা। তো সবার প্রথম পৃথিবীর মধ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মেডিটেরিয়ান সি তার চারপাশের যে রিজিয়নটা ছিল এই জায়গাতে সবার প্রথম এই রোগটা, এই অ্যানিমিয়া রোগটা মানুষের মধ্যে দেখা যেতে শুরু করে। এবার এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার জন্য মানুষের যেটা হয় দেখবে শ্বাসকষ্ট হয়, অক্সিজেনের অভাব হয় দেহের মধ্যে, এবং আস্তে আস্তে তার গ্রোথটা বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে দেখা যায় যে মানে ত্বকের যে বর্ণ, স্কিন কালার সেটা অনেক কালো হয়ে যায়, ডার্ক হয়ে যায়, এবং তার নর্মাল গ্রোথ সেটা বন্ধ হয়ে যায়, এবং ধীরে ধীরে মাসেল বা বোন স্ট্রাকচারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং জীবটা মারা যায় এবং অর্গানিজম আলটিমেটলি মারা যায়। তো এই অ্যানিমিয়াটা সবার প্রথম দেখা যেত ভূমধ্যসাগরীয় অঞ্চল, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বা মেডিটেরিয়ান সি যে জায়গাটা রয়েছে তার চারপাশটাতে। তো সেই জন্য প্রথম দিকে আগেকার দিনের মানুষ অনেক বেশি কুসংস্কারচ্ছন্ন ছিল। তো সেই জন্য তখনকার মতে তখন মনে করতো যে অ্যাকচুয়ালি এইখানেতে এরকম টাইপের রোগটা দেখা দেওয়ার জন্য তখন মনে করতো যে সমুদ্রের দেবীর কোনো অভিশাপের কারণে হয়তো এই রোগটা হয়েছে। তো সেই জন্যই ওটাকে তখন বলা হতো সেই থ্যালাসার নাম থেকেই এসেছিল থ্যালাসেমিয়া, যে থ্যালাসার কারণে ঘটা অ্যানিমিয়া। তো সেখান থেকেই শব্দটা আসে থ্যালাসেমিয়া। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আস্তে আস্তে বিজ্ঞান উন্নত হতে থাকে তখন ধীরে ধীরে বোঝা যায় যে না, ওটা ওরকম কোনো রোগ নয়, এটা অ্যাকচুয়ালি একটা ব্লাড ডিজিজ, এবং রক্তের মধ্যে যে আরবিসি লোহিত রক্তকণিকা থাকে সেই লোহিত রক্তকণিকার পরিমাণ এখানেতে কমে যায়, যার জন্যই এই ডিজিজটা হয়।
এবার আরবিসি যেটা অ্যাকচুয়ালি বলা হয় রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা, এই আরবিসির মধ্যেতে দেখা যায় একটা কম্পোনেন্ট থাকে যে অক্সিজেন ক্যারি করে, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এবং দেখা যায় যে প্রত্যেকটা আরবিসির মধ্যে নেয়ার অ্যাবাউট 270 মিলিয়ন অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন থাকে, মানে এক একটা আরবিসির মধ্যে 270 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে। এবার হিমোগ্লোবিন যে স্ট্রাকচারটা হয়, এই হিমোগ্লোবিনের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে হিম পার্ট। হিম পার্ট মানে হচ্ছে এই যে জাস্ট এই একটা দেখো পোর্শন দেখানো হচ্ছে, এইটা হচ্ছে হিম পার্ট। এবার হিম পার্ট যেটা, সেটা একটা কেমিক্যাল, এই যে দেখো একটা কেমিক্যাল, এইটা হচ্ছে হিম গ্রুপ। এবার এর কেমিক্যাল স্ট্রাকচার মনে রাখার কোনো দরকার নেই, শুধু একটাই জিনিস খেয়াল করার, সেটা হচ্ছে হিম গ্রুপের একদম সেন্টার মলিকিউল যেটা, সেটা হচ্ছে আয়রন। অর্থাৎ এখানে দেখো আলাদা করে হাইলাইট করা হয়েছে যেটা রেড কালার দিয়ে, এটা হচ্ছে আয়রন। একে হাইলাইট করার পেছনে একটাই কারণ, এই অ্যাকচুয়ালি আয়রন মলিকিউলটার সাথেই অক্সিজেনটা এসে যোগ হয়। আমরা যে পড়ি আরবিসি অ্যাকচুয়ালি অক্সিজেন ক্যারি করে, সেটা ক্যারি করে কার থ্রু দিয়ে, সেটা হচ্ছে এই হিমোগ্লোবিনের থ্রু দিয়ে। এবং অক্সিজেনটা হিমোগ্লোবিনে অ্যাটাচ হয় যেটা, সেটা হচ্ছে তার হিম পার্ট যেটা, সেই হিম পার্টের মাঝে যে আয়রনটা আছে তার সাথে এটা অ্যাকচুয়ালি অ্যাটাচ হয়। তো এই হিম পার্ট যেটা রয়েছে, দেখো একটা হিমোগ্লোবিনের মধ্যেতে যেটা হয়, চারটে দেখো হিম পার্ট আছে, দেখো চারটে হিম পার্ট, এবং চারটে হিম পার্ট, চারটে দেখো প্রোটিন চেনের সাথে অ্যাকচুয়ালি অ্যাটাচ আছে। এবার এই যে চারটে প্রোটিন আছে, এই চারটে প্রোটিনের মধ্যে দুটোর নাম হচ্ছে আলফা প্রোটিন, দুটোকে বলা হয় আলফা প্রোটিন, আর দুটোকে বলা হয় বিটা প্রোটিন। তার মানে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন যেটা থাকে সেখানকার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে হিম পার্ট আর একটা হচ্ছে গ্লোবিন পার্ট। অ্যাকচুয়ালি গ্লোবিন যে প্রোটিনটা থাকে সেটা অ্যাকচুয়ালি টোটাল দেখো চারটে গ্লোবিন প্রোটিন আছে, তার মধ্যে দুটো হচ্ছে আলফা গ্লোবিন আর দুটো হচ্ছে বিটা গ্লোবিন। সেই জন্য হিমোগ্লোবিনকে জেনারেলি বলা হয় যেটা, সেটা হচ্ছে আলফা টু বিটা টু। এবং প্রত্যেকটা গ্লোবিনের মধ্যে একটা করে দেখো হিম পার্ট অ্যাটাচ রয়েছে, এবং প্রত্যেকটা হিমের সাথে, প্রত্যেকটা হিমের একদম সেন্টারে একটা করে আয়রন আছে। এবং যখন হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে, প্রত্যেকটা হিমের সাথে একটা করে O2, ঠিক আছে, অর্থাৎ একটা করে অক্সিজেন সেখানে মলিকিউল সেখানেতে অ্যাটাচড হয়। তাহলে দেখো এখানে টোটাল চারটে, এখানেতে যেহেতু চারটে হিমোগ্লোবিন রয়েছে, তাহলে চারটে O2, বা তুমি বলতে পারো যেটা যে 8টা অক্সিজেন এখানেতে অ্যাকচুয়ালি ক্যারি হয়। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে চারটে O2, বা যেটা আমরা বলতে পারি যে 8টা অক্সিজেন শুধু ও, সেটা অ্যাকচুয়ালি ক্যারি হয় কার থ্রু দিয়ে, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের থ্রু দিয়ে। এবার এই থ্যালাসেমিয়া যে ডিজিজটা, এটাতে অ্যাকচুয়ালি কি হয়, যে এই যে প্রোটিনগুলো আলফা প্রোটিন বা বিটা প্রোটিন যার গায়েতে হিম পার্টটা আটকে আছে, এই প্রোটিনগুলো ঠিকঠাক তৈরি হয় না। এবার যদি দেখা যায় যে কারো ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 11 থেকে অ্যাকচুয়ালি বিটা প্রোটিনগুলো তৈরি হয়, তাহলে কারো যদি ক্রোমোজোম নাম্বার 11টা কোনোভাবে মিউটেশন হয়ে নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে যেটা হবে, এই বিটা প্রোটিনগুলো তৈরি হবে না। তার ফলে যেটা হবে যে হিমোগ্লোবিনটা দেখো ঠিকমতো তৈরিই হবে না, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হবে, এবং সেখানে হিম পার্টগুলোও ঠিকমতো অ্যাটাচ হতে পারবে না, এবং বাকি গ্লোবিনগুলোও ঠিকমতো সেখানে স্ট্রাকচারটা তৈরি করতে পারবে না। তাহলে অ্যাকচুয়ালি তার দেহের মধ্যে হিমোগ্লোবিনগুলো সবই অ্যাবনর্মাল তৈরি হবে, তার জন্য অক্সিজেন ক্যারি করার ক্ষমতা হিমোগ্লোবিনের থাকবে না। ঠিক সেরকমই অ্যাকচুয়ালি আলফা চেন যেটা থাকে, সেই আলফা চেনটা তৈরি হয় অ্যাকচুয়ালি ক্রোমোজোম নাম্বার 16 থেকে, 16 নাম্বার ক্রোমোজোম থেকে। তাহলে যদি কারো ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 16 মিউটেশন হয়ে গিয়ে থাকে বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে থাকে, তাহলে তখন দেখা যায় আলফা চেন যেটা রয়েছে, সেই আলফা চেনটাও ঠিকঠাক মতো তৈরি হয় না, এবং আলফা চেন ঠিকঠাক মতো তৈরি না হওয়ার জন্য সেক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিমিয়া এই ডিজিজটা দেখতে পাওয়া যায়। তো এবার যদি কারো ক্ষেত্রে বিটা চেনের অ্যাকচুয়ালি ঠিকমতো তৈরি না হওয়ার জন্য অ্যানিমিয়া হয়, তখন তাকে অ্যাকচুয়ালি বলা হবে বিটা থ্যালাসেমিয়া। যদি দেখা যায় কারো ক্ষেত্রে আলফার অভাবে অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যাচ্ছে, তখন তাকে বলা হবে আলফা থ্যালাসেমিয়া। তাহলে আলফা থ্যালাসেমিয়া ক্রোমোজোম নাম্বার 16-এর প্রবলেমের জন্য হয়, আর বিটা থ্যালাসেমিয়া ক্রোমোজোম নাম্বার 11-এর প্রবলেমের জন্য সেটা কিন্তু হয়। এবার হিমোগ্লোবিনের নর্মাল অ্যামাউন্টটা ব্লাডেতে অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা হয় একটা ডিভাইসের মাধ্যমে, যেটাকে বলা হয় হিমোগ্লোবিনোমিটার। এই হিমোগ্লোবিনোমিটারে অ্যাকচুয়ালি নর্মাল যেটা আমাদের বডির হিমোগ্লোবিনের অ্যামাউন্ট, সেটা হচ্ছে পার 100 ml ব্লাডের মধ্যে 13 থেকে 16 গ্রাম।
এবার যদি কোনো সময় দেখা যায় যে ভ্যালুটা 8 থেকে মানে বেড়ে গেলে সেটা অ্যানিমিয়া নয়, কিন্তু যদি কমে যায় মানে বেড়ে গেলে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পলিসাইথেমিয়া, সেটাও এক ধরনের ডিজিজ, কিন্তু সেটা কমে গেলেই অ্যাকচুয়ালি হয় যেটা সেটা হচ্ছে অ্যানিমিয়া। এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যায় এই ভ্যালুটা অ্যাকচুয়ালি অনেকটাই নেমে চলে আসে। এবার যখনই সেটা হয় তারপর ব্লাড স্যাম্পেল নিয়ে অ্যাকচুয়ালি টেস্ট করা হয় যে মানুষটার আদৌ কি আলফা থ্যালাসেমিয়া আছে নাকি বিটা থ্যালাসেমিয়া আছে। এবং যদি এটা ধরা পড়ার পর অ্যাকচুয়ালি যেহেতু জেনেটিক্যাল ডিজিজ এটাকে সারানো সম্ভব নয়, যেটা করা হয় সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, যে একটা নির্দিষ্ট সময় বাদে আমরা জানি যে আরবিসি যেটা থাকে লোহিত রক্তকণিকা যেটা বলি তার লাইফ স্প্যান হচ্ছে 120 দিন। তো সেই জন্য দেখা যায় যে 2-2.5 মাস অন্তর যেটা করা হয় সেটা হচ্ছে তাকে ব্লাড চেঞ্জ করতে হয়, নতুন করে তাকে রক্ত দিতে হয়, কারণ যেহেতু সে নিজে স্বাভাবিক আরবিসি তৈরি করতে পারছে না। এবার যখনই কোনো একটা মানুষকে বাইরে থেকে অন্য মানুষের থেকে ব্লাড নিয়ে দেয়া হয় তখন দেখা যায় তার বডিতে সেটা যাওয়ার পর বিভিন্ন রকম স্ট্রেস তৈরি করে। তো সেই কারণে দেখা যায় যে দেহ আস্তে আস্তে কিন্তু উইক হতে থাকে। এবার যতদিন অবধি তাকে ব্লাড চেঞ্জ করা সম্ভব হয় ততদিন অবধি তাকে ব্লাড বাইরে থেকে আর্টিফিশিয়ালি দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়। মোটামুটি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ওই 16 বছর 18 বছর বা খুব বেশি হলে 22-23 বছর অবধি এই থ্যালাসেমিয়ার যারা পেশেন্ট হয় তারা কিন্তু সারভাইভ করে, তার থেকে বেশি কিন্তু তারা সারভাইভ করতে পারে না। এবার যদি আমরা হিমোগ্লোবিনের অ্যাকচুয়ালি স্ট্রাকচার বা তাদের কাজগুলোকে একটুখানি খেয়াল করি তাহলে দেখো এখানে কতগুলো ভেরিয়েশন আছে। সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে ক্রোমোসোম নাম্বার 16 আর এটা হচ্ছে ক্রোমোসোম নাম্বার 11। অ্যাকচুয়ালি আমাদের দেহেতে দেখবে ক্রোমোসোম নাম্বার 16ও দুটো করে থাকে আর ক্রোমোসোম নাম্বার 11ও যেটা থাকে সেটা হচ্ছে দুটো করে থাকে। এবার ক্রোমোসোম নাম্বার 16-এ হিমোগ্লোবিন তৈরি করার জন্য যে প্রোটিন থাকে তার মধ্যে একটা দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে জিটা প্রোটিন, আর সেকেন্ড রয়েছে যেটা সেটা হচ্ছে দুটো আলফা প্রোটিন। এবার ঠিক সেরকম ক্রোমোসোম নাম্বার 11-এতে দেখো হিমোগ্লোবিন তৈরি করার জন্য যে প্রোটিনগুলো আছে একটা রয়েছে এপসাইলন প্রোটিন, সেকেন্ড যেটা রয়েছে দুটো আছে দেখো গামা প্রোটিন, আর এখানে একটা ডেল্টা প্রোটিন একটা বিটা প্রোটিন আছে। এবার তোমার মনে হবে যে আলফা আর বিটা এদের নাম তো আমরা পড়লাম, কিন্তু বাকি প্রোটিনগুলো আবার কীরকম হঠাৎ করে তাদের নাম এখানে উল্লেখ করা হচ্ছে। সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন যদি একদম এমব্রিয়নিক স্টেজ মানে যখন শিশুটা মায়ের দেহের ভেতরে গ্রো করছে তখন থেকে শুরু করে ম্যাচিওর অবস্থা অবধি দেখা হয়, তাহলে সব ক্ষেত্রে কিন্তু গ্লোবিন প্রোটিনটা একই প্রকৃতির হয় না, মানে একদম জীবনের সূচনা থেকে সেখানে কিন্তু হিমোগ্লোবিন আলফা টু বিটা টু হিসেবে থাকে না। একদম এমব্রিও অবস্থায় যখন শিশু মায়ের দেহের মধ্যেতে রয়েছে সেই অবস্থায় অ্যাকচুয়ালি যে তখন হিমোগ্লোবিনের যেটা থাকে হিম পার্টটা যেমন আছে সেরকম আছে, গ্লোবিনে তখন আলফা বিটা থাকে না, তার বদলে যেটা থাকে সেটা হচ্ছে দেখো জিটা টু, মানে আলফার বদলে যেটা থাকে সেটা হচ্ছে জিটা টু, দুটো জিটা, আর অন্যদিকে বিটার বদলে যেটা থাকে সেটা হচ্ছে এপসাইলন, তো এপসাইলন টু। তো এমব্রিয়নিক কন্ডিশনে যেটা অ্যাকচুয়ালি দেখো বা ভ্রূণ অবস্থায় যে হিমোগ্লোবিনের রূপটা থাকে সেটা হচ্ছে জিটা টু এপসাইলন টু। এরপর হচ্ছে জন্মের কিছু মাস আগে থেকে, মানে জন্মের ধরো 2-3 মাস আগে থেকে দেখা যায় যে এই ধরনের জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে, এবং জন্মের 2-3 মাস আগে দেখা যায় এইটা কমে গিয়ে এইটার পার্সেন্টেজটা মোটামুটি বাড়তে থাকে। তখন যেটা হয় জিটার বদলে আলফা তৈরি হতে শুরু হয়ে যায়, কিন্তু অন্যদিকে তখনও বিটা তৈরি হতে শুরু হয় না, তখনও কিন্তু বিটার বদলে থাকে যেটা সেটা হচ্ছে গামা, অর্থাৎ তখন হিমোগ্লোবিনের রূপ হয় যেটা গ্লোবিন প্রোটিনের সেটা হচ্ছে আলফা টু গামা টু, কিন্তু হিম পার্টের কোনো পরিবর্তন হয় না। আর যখন ঠিক জন্মগ্রহণের দেখা যায় যে 3 থেকে 4 মাস পর থেকে আস্তে আস্তে দেহের মধ্যে বিটার সংশ্লেষ শুরু হয়, তো তখন যেটা পরিণত দশায় যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দেখো আলফা টু বিটা টু, এই দশাতে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন যে স্ট্রাকচারটা সেটা আমরা দেখতে পাই। এবার দেখা যায় যে আমাদের দেহের যে রক্ত থাকে তার 95% প্রায় থাকে আলফা টু বিটা টু, কিন্তু 5% ব্লাড যেটা থাকে সেখানে দেখা যায় বিটার বদলে আর একটা প্রোটিন থাকে সেটা হচ্ছে ডেল্টা। তো সেই জন্য দেখা যায় যে 5% ব্লাডের মধ্যেতে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন যেটা থাকে সেটা থাকে আলফা টু
ডেল্টা টু। তার মানে ম্যাক্সিমামটাই পরিণত বয়সে থাকে যেটা, সেটা হচ্ছে আলফা টু বিটা টু, অল্প পরিমাণ থাকে যেটা, সেটা হচ্ছে আলফা টু ডেল্টা টু। এবার এই ধারণাটা বলার পেছনে একটাই কারণ, সেটা খুব ভালো করে দেখো, যে যদি কোনো সময় কোনো মানুষের আলফা থ্যালাসেমিয়া এই ডিজিজটা যদি হয়ে গিয়ে থাকে, যদি কোনো মানুষের আলফা থ্যালাসেমিয়া হয়, দেখো আলফা এটা তৈরি হতে শুরু হয় কিন্তু মায়ের দেহেতে শিশুটা থাকা অবস্থাতেই। অর্থাৎ যদি কোনো শিশু আলফা থ্যালাসেমিয়া নিয়ে অ্যাকচুয়ালি ভূমিষ্ঠ হয়, তাহলে সে কিন্তু দেখা যাবে জন্মগ্রহণের আগেই, মানে সেই যদি তৈরি হয় মায়ের দেহেতে, দেখা যাবে যে মোটামুটি মায়ের দেহেতে তার ভূমিষ্ঠ হওয়ার বা জন্মগ্রহণ করার 2 মাস আগেই, মানে সে দেখা যাচ্ছে যে জেস্টেশন পিরিয়ড যেটা অ্যাকচুয়ালি বলা হয়, যে মায়ের দেহে শিশু থাকে প্রায় দেখা যায় যে 280 দিন, মানে যেটা বলা হয় 9 মাস 10 দিন। তো দেখা যায় যে মোটামুটি 6 থেকে 7 মাসের মাথায় শিশুটা যখনই আলফা তৈরি হতে শুরু হওয়ার কথা, তখন যেহেতু আলফাটা তৈরি হবে না কারণ তার আলফা থ্যালাসেমিয়া, তাহলে তখনই কিন্তু শিশুটা মারা যায়। এবং মায়ের দেহেতে এরকমভাবেই যখন শিশু মারা যায়, তখনই সেই মানে রোগটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে হাইড্রপস ফিটালিস। কারণ যখনই শিশু মায়ের দেহেতে মারা যায়, শিশুর দেহেতে প্রচুর পরিমাণে জল প্রবেশ করে শিশুর দেহটা ফুলে যায়, এবং সেই রোগটাকেই বলা হয় অ্যাকচুয়ালি হাইড্রপস ফিটালিস। তার মানে আলফা থ্যালাসেমিয়ার পেশেন্ট অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে মায়ের দেহেতেই মারা যায়। আর অন্যদিকে দেখো বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা হবে, যে বিটা থ্যালাসেমিয়া, বিটা জিনটা যেহেতু জন্মানোর পর থেকে সক্রিয় হয়, তাহলে সেই কারণে যখন শিশু জন্মগ্রহণ করে তখন অবধি জানাই যায় না যে সেই শিশু অ্যাকচুয়ালি বিটা থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করেছে। এবার জন্মানোর বেশ কিছুদিন বাদ থেকে, অর্থাৎ দেখা যায় যে 2-3 মাস বা 4 মাস পর থেকে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং ধীরে ধীরে তার বিটা থ্যালাসেমিয়ার লক্ষণ সেটা প্রকাশ পাবে। অর্থাৎ আলফা থ্যালাসেমিয়ার পেশেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই মায়ের দেহেতে মাতৃগর্ভেই মারা যাবে, কিন্তু বিটা থ্যালাসেমিয়ার পেশেন্ট যারা হয় তারা কিন্তু অ্যাকচুয়ালি বেঁচে থাকে এবং জন্মানোর পর দেখা যায় তাদের রোগ সৃষ্টি হয়। অর্থাৎ ম্যাক্সিমাম থ্যালাসেমিক পেশেন্ট যাদেরকে আমরা দেখি যে একটা নির্দিষ্ট সময় বাদে বাদে তাদেরকে রক্ত চেঞ্জ করে বেঁচে থাকতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই মানুষগুলো সবাই কিন্তু অ্যাকচুয়ালি বিটা থ্যালাসেমিয়ার পেশেন্ট। কারণ আলফা থ্যালাসেমিয়ার পেশেন্ট হলে সে কিন্তু মাতৃগর্ভেই সে কিন্তু মারা যায়। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো দুটো টাইপের থ্যালাসেমিয়া রয়েছে, একটা রয়েছে আলফা থ্যালাসেমিয়া, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এবার এখানেতে হিমোগ্লোবিনের অ্যাকচুয়ালি উৎপাদন পদ্ধতিটা সম্পর্কে আর একটা ডায়াগ্রাম দেখায়, তাহলে আর একটু সুবিধা হবে। দেখো এটা মোটামুটি শিশুর জন্মের সময়কাল সম্পর্কে একটা দেখো টাইম স্প্যান দেয়া আছে। এইটা হচ্ছে বার্থ, জন্ম, আর এইটা হচ্ছে একদম জাইগোট অবস্থায় যখন শিশুটা রয়েছে। এখানে যে হিসেবটা দেয়া হয়েছে দেখো, এগুলো প্রত্যেকটা সপ্তাহের হিসেবে দেখানো হয়েছে। 6 সপ্তাহ, 12 সপ্তাহ, 18 সপ্তাহ, 24, 30, 36 এরকম করে করে দেখানো হয়েছে। 40 সপ্তাহ তার জন্মগ্রহণ, এবং জন্মগ্রহণের পরবর্তী সপ্তাহ 6 সপ্তাহ, 12, 18, 24, 30, 36, 42 এরকম করে সপ্তাহের একটা হিসেব দেখানো হয়েছে। এবার এখানে দেখো যে সবার প্রথম যখন শিশু একদম মাতৃগর্ভে প্রথম যখন এর সূচনা হচ্ছে, তখন যেটা রয়েছে দেখো শিশুর ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে একটু আগেই বললাম, দেখো জিটা আর এপসাইলন একদম এমব্রিয়নিক স্টেজেতে প্রথম দিকে যে তার দেহের মধ্যে যে হিমোগ্লোবিনটা পাওয়া যায় সেটা হচ্ছে জিটা টু এপসাইলন টু, এটাকে বলা হয় এমব্রিয়নিক হিমোগ্লোবিন বা এমব্রিও হিমোগ্লোবিন। এবার দেখো, বা অনেক সময় শর্টকাটে হিমোগ্লোবিনকে বলা হয় এইচবি। এবার যেহেতু এটা এমব্রিয়নিক কন্ডিশনে সেই জন্য এটাকে বলা হয় এইচবিই, অর্থাৎ এমব্রিয়নিক হিমোগ্লোবিন। তাহলে একদম এই অবস্থায় এটা থাকছে। এরপরে দেখো যে আস্তে আস্তে মোটামুটি এই 10 সপ্তাহের কাছাকাছি বা 10 সপ্তাহের আগেই দেখো যে এখানেতে আস্তে আস্তে জিটা আর এপসাইলনের পরিমাণটা কমে যাচ্ছে। উল্টো দিকে তৈরি হতে শুরু হচ্ছে যেটা জিটার বদলে তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে আলফা। আস্তে আস্তে দেখো তৈরি হচ্ছে এবং এটা তৈরি হওয়ার পর লাইফ লং এই আলফাটা কিন্তু থেকেই যাবে। কিন্তু সেকেন্ড যেটা তৈরি হচ্ছে দেখো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গামা, এবং গামাটা তৈরি হচ্ছে, এবং যার জন্য অ্যাকচুয়ালি ফিটাস মানে সদ্যজাত অবস্থা যেটা, সেই অবস্থাতে তার যে হিমোগ্লোবিনটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আলফা টু গামা টু।
এবার দেখো বিটাটা সেই সময় কিন্তু কিছু তৈরি হয়, কিন্তু তার পার্সেন্টেজটা খুবই কম থাকে। দেখো মেনলি জন্মগ্রহণের পরেই কিন্তু আস্তে আস্তে বিটার পার্সেন্টেজটা বাড়ে, এবং জন্মগ্রহণের পর এবার দেখো এটা ফিটাস হিমোগ্লোবিন যেটা থাকে এটাকে বলা হয় HbF। এবার দেখো ফিটাস হিমোগ্লোবিন, এবার জন্মের পর অ্যাকচুয়ালি যে হিমোগ্লোবিনটা থাকে পরিণত দশায় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাডাল্ট হিমোগ্লোবিন, তো ওই জন্য ওটাকে বলা হয় HbA। এবার অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন এ যেটা, সেটা দেখো অ্যাকচুয়ালি 95 থেকে 98% সেটা যেটা থাকে সেটা হচ্ছে আলফা টু বিটা টু, দেখো এরকম। আর এরপর দেখো বাকি যে পার্সেন্টেজটা থাকে সেটা অ্যাকচুয়ালি কি, দেখো আলফা আর বিটা কিন্তু সমান হারে তৈরি হচ্ছে না, কারণ আলফা একটু বেশি তৈরি হচ্ছে, কারণ বিটা কিছু সাবস্টিটিউট আছে। সেটা কি, সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি ডেল্টা, যে অ্যাকচুয়ালি যেটুকু ঘাটতি আছে সেটা মেটাবে কে, সেটা হচ্ছে ডেল্টা। ওই যে দেখো 2 to 5% যেটা তৈরি হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন A2, যেটাকে বলা হয় HbA2, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আলফা টু ডেল্টা টু। এবার এইটা দেখো অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেটা দেখো ডেল্টা যেটা সেটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে বিটার সাবস্টিটিউট। তার মানে এক একটা স্টেজেতে এক এক রকম তৈরি হয়। এবার আলফা থ্যালাসেমিয়া হলে শিশুটা ফিটাস কন্ডিশনেই অ্যাকচুয়ালি মারা যায়, আর বিটা থ্যালাসেমিয়া হলে সেক্ষেত্রে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর বেশ কিছুদিন বেঁচে থাকে এবং তারপর মারা যায়। এবং বিটা থ্যালাসেমিয়া হলে দেখা যায় হিমোগ্লোবিন এটার পার্সেন্টেজটা কমে যায়, অন্যদিকে হিমোগ্লোবিন A2 তখন সামান্য পরিমাণ বেড়ে ওকে বাঁচানোর বা বেশ কিছুদিন বাঁচিয়ে রাখার অ্যাকচুয়ালি চেষ্টা করে, কিন্তু কখনোই বিটা আর ডেল্টার ক্ষমতা সমান নয়, ডেল্টার ক্ষমতা খুবই সামান্য। তো সেই জন্য দেখা যায় যে কিছুদিন হয়তো ওকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু কখনোই আজীবনকাল তাকে লাইফ সাপোর্ট হিসেবে সেটা কোনোদিনও কাজ করতে পারে না। এবার তোমার মনে একটা প্রশ্ন আসবে যে হঠাৎ করে এরকম আলাদা আলাদা টাইপের হিমোগ্লোবিন কেন তৈরি হচ্ছে। এরকম আলাদা আলাদা হিমোগ্লোবিন তৈরি হওয়ার কারণ যেটা, সেটা হচ্ছে একটু উপরের দিকটা খেয়াল করো। দুটো কারণ, একটা হচ্ছে প্রথম যে হিমোগ্লোবিন যে তৈরি হওয়া বা আরবিসি যে তৈরি হওয়া, এটা দেখো আজীবনকাল সৃষ্টির সূচনা থেকে যে একই অংশ থেকে দেহের তৈরি হয় তা নয়। যেমন একদম প্রথমকার দিকের যে হিমোগ্লোবিনগুলো তৈরি হয়, এই যে জিটা2 এপসাইলন 2, সেটা তৈরি হয় কুসুমথলি থেকে। অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করে, যেমন যে কোনো ডিমের ক্ষেত্রে দেখো কুসুম থাকে, সেরকম আমাদের দেহেতেও আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের দেহেতেও ওরকম কুসুমথলির মতো স্ট্রাকচার খুঁজে পাওয়া যায়। তো তখন এই প্রথম দিকের হিমোগ্লোবিনগুলো তৈরি হয় কুসুমথলি থেকে। তারপর দেখো যখন এই মানে আলফা টু গামা টু যখন তৈরি হতে শুরু হচ্ছে, তখন কিন্তু প্রথম দিকে ওটা তৈরি হয় কোথায়, সেটা হচ্ছে লিভার থেকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্লিহা বা স্প্লিন থেকে, এবং তারপর অ্যাকচুয়ালি বোন ম্যারোতে যখন তৈরি হয় তখনই মেনলি দেখো আলফা টু বিটা টু এটা তৈরি হতে শুরু হয়। এইটা তৈরি হয় যেটা, সেটা হচ্ছে বোন ম্যারো এবং রেড বোন ম্যারো। আমাদের যে হাড় থাকে, হাড়ের যে প্রান্ত, সেই প্রান্তগুলোতেই থাকে যেটা, সেটা হচ্ছে রেড বোন ম্যারো, সেখান থেকেই এটা তৈরি হয়। তো সেই জন্যই প্রোটিনগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়। এবং আরও একটা জিনিস হচ্ছে যে যত ছোট অবস্থায় আমরা থাকি তত আমাদের কি হয়, কোষ বিভাজন হারটা খুব বেশি হয়, সেই জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্টটাও অনেক বেশি হয়। দেখা যায় এই জিটা2 এপসাইলন 2 এর অ্যাকচুয়ালি অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি হচ্ছে সব থেকে বেশি। এবার যত সময় যায় আস্তে আস্তে দেখা যায় যে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা যখন একটু কমছে, তখন দেখা যায় যে ধীরে ধীরে তাদের স্ট্রাকচার যেটা সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে ধীরে ধীরে চেঞ্জ হওয়ার পেছনে কারণ দেখো খুব সিম্পল, সেটা হচ্ছে যখনই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, কারণ হচ্ছে হিমোগ্লোবিন বা আরবিসি যেটা, মানে আরবিসির মধ্যেই তো হিমোগ্লোবিন থাকে, তো আরবিসি সিনথেসিস যেটা হচ্ছে তৈরি যেটা, সেটার অঙ্গটা ধীরে ধীরে পরিবর্তন হয়, তার কারণে প্রোটিনগুলো চেঞ্জ হয়। এবং এই প্রোটিনগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় যে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা সেটা কিন্তু আলাদা আলাদা, তার কারণেই এরকম হিমোগ্লোবিনগুলো তৈরি হয়। তো এখানে একটা জিনিস দেখো খুব পরিষ্কার, সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়ার যারা পেশেন্ট হবে তারা মায়ের দেহেতেই মারা যায়, এবং একে বলা হয়, দেখবে যখনই তারা মারা যাচ্ছে এই আলফা থ্যালাসেমিয়ার পেশেন্ট, তখন তাদেরকে বলা হয় হাইড্রপস ফিটালিস। আর অন্যদিকে বিটা থ্যালাসেমিয়ার পেশেন্ট স্বাভাবিক জন্মগ্রহণ হয়, কিন্তু জন্মগ্রহণের পর তার থ্যালাসেমিয়ার লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এবং তাকে ব্লাড ট্রান্সফিউশন করে কিছুদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। এবার দেখো আলফা যে জিনটা থাকে, অ্যাকচুয়ালি আমাদের দেহেতে ক্রোমোসোম নাম্বার 16 যেটা, সেটা দুটো থাকে।
এবার একটু আগেই দেখলাম, দেখো আলফা জিন একটা ক্রোমোজোমেতে থাকে দুটো করে, তাহলে যেহেতু ক্রোমোজোম নাম্বার 16 দুটো আছে, তাহলে টোটাল দেখো অ্যাকচুয়ালি যেহেতু দুটো আছে, তাহলে দুটো দুটো করে দেখো আলফা জিন দুটো জায়গাতে রয়েছে। এবার মিউটেশনে সবার ক্ষেত্রেই দেখো 4টে আলফা জিনই একসাথে নষ্ট হবে এমন কোনো ব্যাপার নেই। এবার এমন হতে পারে যদি কারো ক্ষেত্রে ধরো 4টে আলফা জিনই ঠিকঠাকই আছে, তাহলে তার ক্ষেত্রে দেখো কোনো রোগের কোনো লক্ষণই প্রকাশ পাবে না। কিন্তু কারো ক্ষেত্রে দেখা গেল যে একটা আলফা জিন হয়তো ক্ষতিগ্রস্ত, তখন সেও কিন্তু অ্যাসিমটোম্যাটিক, মানে এর মধ্যেও দেখো কোনো রকম রোগ লক্ষণ প্রকাশ পাবে না, এ কিন্তু স্বাভাবিকের মতোই থাকবে। এবার দেখো সবার প্রথম যখন কারো ক্ষেত্রে হয়তো দুটো করে জিন ক্ষতিগ্রস্ত, এবার সেটা দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের দুটো জিনও ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা একটা ক্রোমোজোমের দুটো জিনও ক্ষতিগ্রস্ত হতে পারে। এদের ক্ষেত্রেও দেখা যায় যে অ্যাসিমটোমেটিক, এদের খুব মারাত্মক রোগ বা এখানেতে ইন্ডিভিজুয়াল বা জীব যে মারা যাবে তা হয় না, সামান্য শ্বাসকষ্ট বা সামান্য অ্যানিমিয়া এটা দেখতে পাওয়া যায়। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ আরবিসি আকৃতিটা ছোট হয়। এবার যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে 3টে জিন অকেজো হয় আর একটা জিন সক্রিয় হয়, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে যে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এইটা যদি হয় তখন সেই অ্যানিমিয়াটার ক্ষেত্রে এটা হচ্ছে সিমটোম্যাটিক, মানে তখন কিন্তু মানুষের ক্ষেত্রে বোঝা যাবে যে এ রোগগ্রস্ত, ঠিক আছে। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দেখো হিমোলাইটিক অ্যান্ড মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক মানে হচ্ছে আরবিসিগুলো এর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি হিমো কথার অর্থ হচ্ছে আরবিসি, আর লাইটিক মানে হচ্ছে নষ্ট হওয়া। অথবা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রো মানে হচ্ছে ছোটো আকৃতি, সাইট কথাটার অর্থ হচ্ছে কোষ, ছোট আকৃতিযুক্ত আরবিসি তৈরি হয়। এবং স্প্লিনোমেগালি, যেহেতু প্রচুর পরিমাণে আরবিসি নষ্ট হয়, অ্যাকচুয়ালি আরবিসি নষ্ট হওয়ার পরই সেই আরবিসির কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা করে সেটা থেকে নতুন আরবিসি তৈরি করার চেষ্টা করে, সেটা হচ্ছে স্প্লিন। তাহলে অ্যাবনর্মালি যদি আরবিসি ভাঙতে শুরু করে, তাহলে স্প্লিনের আকৃতি তার কার্যকারিতা বেড়ে যাওয়ার জন্য দেখা যায় স্প্লিনের আকৃতি বেড়ে যায়। ওই ঘটনাটাকেই বলা হয় স্প্লিনোমেগালি, যে প্লিহা যেটাকে বলা হয় তার আকৃতি বেড়ে যায়। আর কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি মানে 4টে আলফা জিনের 4টেই ক্ষতিগ্রস্ত, তাহলে সেক্ষেত্রে সেই শিশু কিন্তু ভূমিষ্ঠই হয় না, মানে সেই শিশু কিন্তু জন্মগ্রহণই করে না। এবং ওই যে হাইড্রপস ফিটালিস যেটা বলছিলাম যে মায়ের দেহেতে, সে কিন্তু মারা যায়, জন্মগ্রহণের আগেই মারা যাবে। তাহলে এই ধরনের অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া টাইপগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে দেখো বিটা থ্যালাসেমিয়া যেটা হয়, এই বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে সবার প্রথম অ্যাকচুয়ালি থমাস বেন্টন কুলি বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই মানে বিটা থ্যালাসেমিয়া নিয়ে পরীক্ষা করেন। তো তার নাম অনুযায়ী অ্যাকচুয়ালি বিটা থ্যালাসেমিয়াকে বলা হয় সেটা হচ্ছে কুলিজ অ্যানিমিয়া। এবং মেনলি কুলিজ অ্যানিমিয়া যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। কি জিনিসটা দেখো খুব সিম্পল, বিটা জিন যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি দুটো থাকে, মানে ক্রোমোজোম নাম্বার 11-এ যে বিটা জিন যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো, তাই তো? কারণ দুটো ক্রোমোজোম নাম্বার 11 আছে, তাহলে বিটা জিনও থাকবে কটা? দুটো। তাহলে যার ক্ষেত্রে দুটো বিটা জিনই স্বাভাবিক হবে সেই মানুষটা নর্মাল। যদি কারো ক্ষেত্রে একটা স্বাভাবিক থাকে, একটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গিয়ে থাকে, সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি কারো ক্ষেত্রে দুটো বিটা জিনই অ্যাকচুয়ালি দেখো নষ্ট হয়ে গিয়ে থাকে, তখন তাকে অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। দেখো নর্মাল হিমোগ্লোবিনের যেটা পার্সেন্টেজ থাকার কথা, একটু আগে যেটা আমরা পড়ছিলাম দেখবে, সেটা হচ্ছে 13 থেকে 16 গ্রাম। এবার মাইনর হলে সেটা দেখো কমে 9 থেকে 11 গ্রাম হয়। আর যদি দেখা যায় সেটা মেজর হয়, তাহলে সেটার পরিমাণটা দেখো 6 গ্রামেরও নিচে কমে যাচ্ছে। তার জন্য অ্যাকচুয়ালি কি হয় যে এখানেতে মানে এর ক্ষেত্রে যেটা হয় যে বেশ কিছুদিন অন্তর অন্তর ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। আর এর ক্ষেত্রে কিন্তু যতদিন বাঁচবে খুব তাড়াতাড়ি 1.5 মাস 2 মাস বা 3 মাস তার চাহিদা অনুযায়ী অ্যাকচুয়ালি তাকে ব্লাড ট্রান্সফিউশন সেটা কিন্তু করতে হয়। এবং এই বিটা থ্যালাসেমিয়া মেজর যাদের হয় তারা কিন্তু খুব বেশি দিন বাঁচে না। বিটা থ্যালাসেমিয়া মাইনর যারা পেশেন্ট হয় তারা কিন্তু অনেক দিন বাঁচতে পারে, মানে তারা কিন্তু ওই 23 বছর না, আরও বেশি দিনও তারা কিন্তু বাঁচতে পারে। কিন্তু বডির মধ্যে খুব স্ট্রেসফুল কোনো কন্ডিশান যদি তৈরি হয়, যেমন দেখা যায় যে কোনো সময় যদি তার দেহের মধ্যে আবার দ্বিতীয় কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তখন দেখা যায় যে সেই ধরনের স্ট্রেসফুল কন্ডিশান হলে তাদের কিন্তু মারা যাওয়ার অনেক চান্সেস থাকে।
তো অ্যাকচুয়ালি সেটাই বলা হচ্ছে, দেখো যে এখানকার মধ্যে এই কুলিজ অ্যানিমিয়া বলতে মেনলি বোঝানো হয় যেটা, সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, অর্থাৎ যে ক্ষেত্রে দেখো হিমোগ্লোবিন তৈরির উৎপাদন যেটা বা তৈরি যেটা তার পার্সেন্টেজটা খুবই কমে যায় এটা। এবার অ্যাকচুয়ালি যখনই এই থ্যালাসেমিয়া রোগটা হয়, তো থ্যালাসেমিয়া রোগে অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের অভাবে দেখবে যে অ্যাকচুয়ালি ব্রেন, আমাদের তো প্রচুর অক্সিজেনের রিকোয়ারমেন্ট হয় ব্রেনে, তো সেখানকার যে রক্তজালকগুলো সেখানেও সাফিসিয়েন্ট অক্সিজেন যায় না, তার জন্য নার্ভাস সিস্টেমও খুব ক্ষতিগ্রস্ত হয় এবং দেহের সব জায়গাতে তার দেখবে প্রভাব অ্যাকচুয়ালি থেকে থাকে। এবার দেখো যে সিমটমস যেগুলো রয়েছে, প্রথমেই হচ্ছে দেখো অ্যানিমিয়া, তার রক্তাল্পতা দেখা যাবে। সেকেন্ড হচ্ছে যে প্রচুর তাকে বাইরে থেকে ব্লাড দেওয়া হচ্ছে। এবার যখনই বাইরে থেকে ব্লাড দেওয়া হচ্ছে তার দেহের মধ্যে অ্যাকচুয়ালি আরবিসিগুলো ভাঙছে, কারণ একটা নির্দিষ্ট টাইম বাদে যেটা হয় যে মানুষ, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আরবিসিগুলো ভাঙে, তার কম্পোনেন্টগুলো ইউটিলাইজ হয়ে আবার নতুন আরবিসি তৈরি হয়। কিন্তু দেখা যায় যে এক্ষেত্রে যেটা হয় যে যেহেতু তার দেহেতে নতুন আরবিসি তৈরি হচ্ছে না, নতুন ব্লাড তাকে 2-3 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি তার দেহের মধ্যে আরবিসিগুলো ভাঙছে কিন্তু নতুন আরবিসি তৈরি হচ্ছে না। তাহলে আয়রন যেমন দেখা যায় দেহের মধ্যেতে প্রচুর পরিমাণে জমে যায় এবং হাড়ের মধ্যেতে বা স্প্লিনের প্লিহার মধ্যেতে বা লিভারেতে জমে যায়, যার জন্য লিভার বেড়ে যায়, স্প্লিনের আকৃতি, প্লিহার আকৃতি বেড়ে যায়। তো সেই রোগগুলো দেখতে পাওয়া যায়। এবং দেখো এই যে বোনসের ওপরেতে আয়রন জমে যাওয়ার জন্য বোন ম্যালফরমেশন, হাড়ের গঠনটা অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। স্প্লিনোমেগালি, প্লিহা যেটা, স্প্লিন যেটা, সেটার আকৃতি প্রচুর হারে বেড়ে যায়। দেখবে অ্যাকচুয়ালি স্প্লিন যেটা, সেটা বলা হয় দেহের সবথেকে বড় লিম্ফ গ্ল্যান্ড, লসিকা গ্রন্থি, যেটা স্টম্যাকের ঠিক পাশে থাকে, পাকস্থলীর ঠিক গায়েতে। এবং অনেক সময় দেখা যায় হেপাটোমেগালিও হয়, মানে লিভার বেড়ে যায়। এবং তাছাড়াও দেখো যখনই লিভার এফেক্টেড হবে জন্ডিস হয়ে যায় মানুষটার ক্ষেত্রে, এবং গ্রোথ রেট তার কিন্তু খুব কমে যায়। এবং এই ধরনের রোগের যেহেতু দেখো কোনো ওষুধ নেই, তাহলে ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে যতদিন সম্ভব হবে তার হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সিটাকে মেটানোর জন্য তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে ব্লাড ট্রান্সফিউশন করা হয়। যে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে ওই যে আমরা দেখি যে ব্লাড কালেক্ট করা হয়, সেগুলোকে ট্রান্সফিউজ করা হয় যে মানুষগুলোর ওই রক্তটা প্রয়োজন। তাহলে এই যে রোগটা রয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো থ্যালাসেমিয়া। এবার থ্যালাসেমিয়ার একটা ইনহেরিটেন্স প্যাটার্ন আছে, মানে কিভাবে এটা বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে সেটা সম্পর্কে আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। দেখো আমি বললাম যে সাপোজ যে থ্যালাসেমিয়া সেটা আলফা হোক বা বিটা হোক, সেটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। অটোসোমাল ডিজিজ মানে হচ্ছে অটোসোমের মাধ্যমে বাহিত হচ্ছে, আর রিসেসিভ মানে হচ্ছে যে এই রোগটা কারো ক্ষেত্রে যদি দুটো ক্রোমোসোমই ক্ষতিগ্রস্ত হয় তবেই কিন্তু এটা প্রকাশিত হবে। কারো ক্ষেত্রে একটা ক্রোমোসোম যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে এই রোগটা প্রকাশ পায় না। যেমন দেখো এখানেতে বলা হচ্ছে যে বাবা মা, আমি সাপোজ বললাম এই উদাহরণটা আমি হয়তো দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। তাহলে আলফা থ্যালাসেমিয়া হলে এই ক্রোমোসোম যেটা আমি এখানেতে দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রোমোসোম নাম্বার 16। যদি বিটা থ্যালাসেমিয়া হয় তাহলে তুমি ধরে নেবে যে এটা হচ্ছে ক্রোমোসোম নাম্বার 11, কিন্তু এর প্যাটার্নটা, রোগটা সঞ্চারণের প্যাটার্নটা একই হবে। এবার আমি সাপোজ বললাম আলফা থ্যালাসেমিয়া, তাহলে ক্রোমোসোম নাম্বার 16, তাহলে ক্রোমোসোম নাম্বার 16 বাবার দেহেও দুটো আছে, মায়ের দেহেতেও দুটো আছে। ন্যাচারালি দেখো আমি বলছি যে এও আলফা থ্যালাসেমিয়ার কেরিয়ার বা বাহক, এবং এও আলফা থ্যালাসেমিয়ার অ্যাকচুয়ালি কেরিয়ার। এবার এখানেতে যেটা দেখানো হচ্ছে দেখো যে এখানেতে এই লাইট কালার যেটা, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্মাল, যে এই যে এইটা হচ্ছে নর্মাল, আর মানে এটা স্বাভাবিক তৈরি হওয়া, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি সেটা অ্যাবনর্মাল, মানে এটা অ্যাকচুয়ালি আলফা প্রোটিন যেটা সেটা তৈরি হচ্ছে না। এবার স্বাভাবিকভাবেই দেখো যে এখানকার যে ক্রোমোসোমগুলো দেখো তাদের থেকে যেটা সম্ভাবনা, তাহলে এই ক্রোমোসোমগুলোর একটা ভালো একটা খারাপ আছে, তাই তো? তাহলে একটা ভালো একটা খারাপ এখানে রয়েছে। এবার যখনই বাবার দেহ থেকে এটা ডিস্ট্রিবিউট হতে যাচ্ছে, তাহলে বাবার দেহ থেকে ধরো যে আমি বললাম পুত্র সন্তান, এর কথা আর এর কথা ধরলাম, তাহলে দেখো যে 50% পুত্র সন্তান ভালো জিনটা পাচ্ছে আর 50% পুত্র সন্তান খারাপ জিনটা পাচ্ছে। এই যে দেখো 50% পুত্র সন্তান ভালোটা পেলো আর 50% যেটা পেলো খারাপটা পেলো। ঠিক সেরকম কন্যাদের ক্ষেত্রেও যেটা হবে যে 50% কন্যা যেটা
সেটা অ্যাকচুয়ালি দেখো ভালো জিনটা পেলো, আর 50% কন্যা যেটা সেটা খারাপ জিনটা পেলো। এই যে এরকম দেখো দেখাচ্ছে। ঠিক সেরকম মায়ের কাছ থেকেও এটা প্রযোজ্য। মায়ের ক্ষেত্রেও যেটা রয়েছে দেখো, যেহেতু দুটো জিন এখানেতে রয়েছে, দেখো মায়ের কাছ থেকেও 50% ভালো 50% খারাপ। তাহলে স্বাভাবিকভাবেই আমি ধরলাম যে মায়ের কাছ থেকে দেখো ভালো জিনটা যেটা সেটা পাচ্ছে এ, আর দেখো খারাপ জিনটা পাচ্ছে যেটা সেটা হচ্ছে, সাপোজ আমি বললাম যে মানে সেকেন্ড যেটা রয়েছে ধরো এই কন্যাদের কাছে যখন যাচ্ছে তাহলে ধরো এর কাছে যাচ্ছে, আর এর কাছেও যখন যাচ্ছে দেখো ঠিক ওইভাবেই ভাগটা হচ্ছে 50% 50%। অ্যাকচুয়ালি আমি এখানেতে যদি দেখি তাহলে দেখো যে এর কাছ থেকে যেটা এই সন্তান আর এই সন্তান, এদের দুজনকে সবার প্রথম অ্যাকচুয়ালি কম্পেয়ার করি তাহলে সুবিধা হবে দেখো তোমাদের বুঝতে। দেখো এই যে পুত্র সন্তান রয়েছে এর কাছে যেটা এসছে সেটা হচ্ছে বাবার থেকেও ভালো জিনটা এসছে, মায়ের থেকেও ভালো জিনটা এসছে। তাহলে এ কিন্তু দেখো অ্যাকচুয়ালি কী রয়েছে পুরোপুরি স্বাভাবিক। এর কাছে যেটা রয়েছে দেখো অ্যাকচুয়ালি আমি বললাম হয়তো এর যেটা এসছে সেটা হয়তো বাবার কাছ থেকে ভালো জিনটা এসছে, মায়ের কাছ থেকে খারাপ জিনটা এসছে। তাহলে এর ক্ষেত্রে দেখো এ হচ্ছে অ্যাকচুয়ালি কেরিয়ার। অন্যদিকে দেখো এর কাছেতে যখন রোগটা হচ্ছে, ধরো আমি বললাম যে এটা একজনের কাছ থেকে এসছে, যেটা সাপোজ মায়ের কাছ থেকে ভালো জিনটা এসছে, বাবার কাছ থেকে খারাপ জিনটা এসছে, তাহলে এও যেটা হলো সেটাও দেখো কেরিয়ার। আর দেখো এ হচ্ছে দুজনকার কাছ থেকেই অ্যাকচুয়ালি খারাপ জিন পাচ্ছে, তাহলে এ হচ্ছে যেটা সেটা হচ্ছে এফেক্টেড। মানে এখানে খেয়াল করো যে এই সন্তান কিন্তু মা বাবা দুজনকার কাছ থেকেই ভালো জিন পেল। এই সন্তান আমি বললাম বাবার কাছ থেকে ভালো জিন পেয়েছে, মায়ের কাছ থেকে খারাপ পেয়েছে। আর এই যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মায়ের কাছ থেকে ভালো পেয়েছে, বাবার কাছ থেকে খারাপ পেয়েছে। আর এর ক্ষেত্রে দেখো মা বাবা দুজনকার কাছ থেকেই খারাপ জিন পেয়েছে। তাহলে সম্ভাবনাটাকে যদি আমরা হিসেব করে দেখি তাহলে সকল সন্ততির মধ্যে অ্যাকচুয়ালি দেখো যেটা দেখতে পাওয়া যাবে যে 25% অ্যাকচুয়ালি তাদের চাইল্ড যেটা 25% চাইল্ড যেটা সেটা হচ্ছে আনএফেক্টেড হবে, মানে এরা স্বাভাবিক হবে। 25% এফেক্টেড হবে, আর 50% তারা হচ্ছে বাহক হবে বা কেরিয়ার হবে। তাহলে এইটাই অ্যাকচুয়ালি অটোসোমাল রোগের ক্ষেত্রে দেখা যায়। আর একটা রোগ নিয়ে দেখি তাহলে দেখো আরও সুবিধা হবে। ধরো এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা যে ধরো এটাও আমি বললাম যে আলফা জিনটা কি হয়তো এখানে এ দিয়ে দেখাচ্ছে। এবার ক্যাপিটাল এ মানে হচ্ছে স্বাভাবিক আলফা তৈরি হয়, আর স্মল এ মানে হচ্ছে যে স্বাভাবিক আলফা তৈরি হয় না। আর এটা হচ্ছে এবার ধরো এ হয়তো বলা হচ্ছে যে পিতা হচ্ছে স্বাভাবিক, তার দুটো দেখো আলফা জিনই স্বাভাবিক আছে, আর মা যে রয়েছে সে হচ্ছে বাহক, মানে তার একটা আলফা জিন ঠিক আছে, একটা কিন্তু ক্ষতিগ্রস্ত। তাহলে যখন এই ডিস্ট্রিবিউশনটা দেখো অ্যাকচুয়ালি হচ্ছে, সাপোজ আমি বললাম এই আলফা যেটা রয়েছে মানে এই জিনটা সেটা ধরো দুজন সন্তানের কাছে গেছে, ধরো এর কাছে এলো আর এর কাছে এলো, আর এইটাও দেখো দুজন সন্তানের কাছে গেছে, এর কাছে আর এর কাছে, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো এর ক্ষেত্রে যদি আমরা বিচার করি তাহলে এর ক্ষেত্রেও যেটা যাচ্ছে দেখো একটা এর কাছে যাচ্ছে, একটা এর কাছে যাচ্ছে, আর এই খারাপ জিনটা একটা এর কাছে যাচ্ছে, একটা এর কাছে যাচ্ছে। তাহলে এই রকম অবস্থা যদি আসে তাহলে দেখো সন্তানরা যেগুলো তৈরি হচ্ছে যে ক্রোমোজোম বিন্যাস নিয়ে তারা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, সেখানে খেয়াল করলে দেখো যেটা দেখতে পাচ্ছ 50% এরা হচ্ছে নর্মাল, আর 50% সন্তান যেটা হবে তারা হচ্ছে বাহক। তাহলে এরকম করি অ্যাকচুয়ালি ক্যালকুলেশানগুলো করা হয় যে একটা জেনারেশান থেকে নেক্সট জেনারেশানে কীভাবে রোগটা সেক্ষেত্রে সঞ্চারণ হবে। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে বাবা মার মধ্যে কেউ একজন যদি বাহক হয় রোগটার আর একজন যদি স্বাভাবিক হয় তাহলে দেখা যায় যে সন্তানদের মধ্যে 50% বাহক হবে আর 50% স্বাভাবিক হবে। আর দুজনেই যদি বাহক হয় তাহলে অ্যাকচুয়ালি দেখা যায় 25% সন্তান অ্যাকচুয়ালি এখানেতে আক্রান্ত হবে, 25% স্বাভাবিক হবে আর 50% বাহক হবে। এবার সেই জিনিসগুলি অ্যাকচুয়ালি ওই যে চেকার বোর্ড যেটা আমরা পড়েছিলাম সেই চেকার বোর্ড তৈরির মাধ্যমে সেগুলোকে ক্যালকুলেট করা যেতে পারে, এবং বিভিন্ন রকম ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাবা আক্রান্ত মা স্বাভাবিক, মা হয়তো বাহক বাবা আক্রান্ত, এরকম বিভিন্ন ক্ষেত্রগুলোতে এই ইনহেরিটেন্স প্যাটার্নগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি অভ্যেস করতে হবে, তাহলেই দেখবে এগুলো খুব সহজে আমরা হিসেব করতে পারবো। সেকেন্ড যে ডিজিজটা আছে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হিমোফিলিয়া। এই যে ডিজিজটা, এই হিমোফিলিয়া যেটা হয় সেটা হচ্ছে ব্লাড ক্লট হয় না, রক্ত তঞ্চন হয় না, যে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধে না। এটা সবার প্রথম
অ্যাকচুয়ালি রাজ পরিবারের মধ্যে এই ডিজিজটা সবার প্রথম ডিটেক্টেড হয়েছিল, সেই জন্য এই ডিজিজটাকে বলাই হতো যে রয়্যাল ডিজিজ। এবং সবার প্রথম রাজ পরিবারের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনের যে রানী ভিক্টোরিয়ার দেহেতে সবার প্রথম এই রোগটা ডিটেক্টেড হয়েছিল। এবং তা ভিক্টোরিয়ার ক্ষেত্রে দেখা যেত যে তার মেল চাইল্ড যারা, তারা কিন্তু অ্যাকচুয়ালি মানে পুরুষ যারা জন্মগ্রহণ করছে বা অ্যাকচুয়ালি পুত্র সন্তান যারা রয়েছে, তারা সবাই কিন্তু যে পরিণতির আগেই মানে তারা ম্যাচিওর কন্ডিশনে যাওয়ার আগেই মানে তারা মানে ছোট বয়সেতেই তারা কিন্তু ওরকম মারা যেত, কিন্তু যারা কন্যা সন্তান তারা সারভাইভ করতো। তো এই রকম জিনিসটা যখন দেখা যেত তখনই সবার প্রথম এই রানীর দেহেতেই এই রোগটা নিয়ে পরীক্ষা করা শুরু হয়। এবং তখন দেখা যায় যে এই রোগটা হচ্ছে অ্যাকচুয়ালি রক্ততঞ্চলের ত্রুটির একটা রোগ, এবং এক্ষেত্রে কেটে গেলে যেহেতু রিপেয়ার হয় না, সেই জন্য গোটা দেহের রক্ত অ্যাকচুয়ালি যেটা হয় যে প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে যাওয়ার জন্য সেই শিশু কিন্তু মারা যায়। এবার এটার কারণ অনুসন্ধান করতে গিয়ে যেটা জানা যায় যে অ্যাকচুয়ালি ব্লাড ক্লটিং যেটা হয়, সেই ব্লাড ক্লটিং করানোর জন্য বেশ কিছু ফ্যাক্টর আছে, মানে টোটাল 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে। আমরা জানি যে রক্ততঞ্চন ঘটাতে গেলে সেক্ষেত্রে কাজ করে যেটা, সেটা হচ্ছে অণুচক্রিকা বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্লেটলেট। এবার এই অণুচক্রিকা যে অ্যাকচুয়ালি কাজ করবে, সেই অণুচক্রিকার কাজ করার জন্য দেখা যায় অণুচক্রিকাকে অ্যাক্টিভ করার জন্য অ্যাকচুয়ালি সেখানেতে 13টা প্রোটিন আছে যেগুলো লিভার থেকে তৈরি হয় এবং যেগুলো একটা আরেকটাকে সক্রিয় করে, এবং একটা আরেকটাকে সক্রিয় করে অ্যাকচুয়ালি ব্লাড ক্লটিংটা ঘটায়। যেমন এই যে এখানে জাস্ট একটা দেখো ওরকম এক্সাম্পলের মতো দেখানো হয়েছে, যে একটা খেলা হয় যেটাকে বলে ডমিনোস, যে ডমিনোসে পরপর অনেক কটা ব্লক সাজিয়ে দেওয়া হয় এবং একটা ব্লককে ঠেলে দিলেই দেখা যায় পরপর সব ব্লকগুলো পড়ে যায়। তো ধরো এরকমই 13টা ফ্যাক্টর পরপর এরকমভাবেই থাকে, যাদেরকে অ্যাকচুয়ালি টাচ করলে দেখবে একটা ফ্যাক্টরকে মানে একটা প্রোটিন একটাকে অ্যাক্টিভ করতে করতে আলটিমেটলি ব্লাড ক্লটিংটা হয়। এবার হিমোফিলিয়া জিনিসটা কি, সেটা হচ্ছে কোনো একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর যদি অনুপস্থিত হয় বা যার থেকে যদি কম পরিমাণে থাকে, তখনই দেখা যায় যে সেক্ষেত্রে যখন ওইভাবে এই পদ্ধতিটাকে বলা হয় কাসকেড মেকানিজম। এই কাসকেড মেকানিজম হচ্ছে ধাপে ধাপে, সিঁড়ির ধাপে ধাপে, ঝর্ণা যেমন ধাপে ধাপে নামে, ঠিক সেরকমই প্রোটিনগুলো একে অপরকে দেখো পরপর সক্রিয় করতে করতে ধাপে ধাপে যেটা করে সেটা হচ্ছে ব্লাড ক্লট মানে ব্লাডটাকে ক্লট করা এবং ব্লাড লসটাকে বন্ধ করে। কিন্তু যদি কোনো প্রোটিন ধরো অ্যাকচুয়ালি কম পরিমাণে থাকে বা অ্যাবসেন্ট হয়, তাহলে কি হবে যে দেখা যাবে ব্লাড ক্লটিং গোটা প্রসেসটা সম্পন্ন হবে না, যার ফলে তার কিন্তু ব্লাড ক্লট করবে না, যার জন্য ব্লাড লস দেহ থেকে হতেই থাকবে এবং মানুষটা আলটিমেটলি মারা যাবে। তো এই ব্লাড ক্লটিং ফ্যাক্টর নিয়ে যখন অ্যাকচুয়ালি পড়তে শুরু করা হয়, দেখা যায় এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো সবই কিন্তু তৈরি হয় সেটা হচ্ছে দেহের লিভারের মধ্যে। এবার দেখা যায় বিভিন্ন ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে। এবার সেই ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো সম্পর্কে জাস্ট একটু বলে দিই, তাতে আমাদের রেকগনাইজ করতে সুবিধা হবে। যে অ্যাকচুয়ালি যখনই আমাদের দেহ কেটে যায়, কোনো অংশ কেটে যায়, তখন ব্লাড ভেসেল নিজেও মানে সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্র নিজেও চায় যে ওটাকে রিপেয়ার করে ফেলতে, এবং যে জায়গাটা কেটে গেছে তার ব্লাড ভেসেল ছাড়াও, তার সার্কুলেটরি সিস্টেম ছাড়াও আশপাশের সেলগুলো যেগুলো রয়েছে, যেগুলো দেখো ব্লাড ওই রকমভাবে ব্লাড লস হওয়ার জন্য তাদের অ্যাকচুয়ালি খাবার ঠিকমতো আসছে না, অক্সিজেন ঠিকমতো আসছে না, তারাও চায় ওটাকে রিপেয়ার করতে। সেই জন্য যখনই ব্লাড ভেসেল কেটে যায়, তখন অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের কেটে যাওয়ার জন্য সার্কুলেটরি সিস্টেমের কিছু সেল আছে যারা অ্যাকচুয়ালি ব্লাড ক্লটিং ঘটাতে চায়। তো সেইটা কি বলছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, মানে যখনই যে অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের মধ্যেতে কিছু প্রোটিন তখন সিক্রেট হয়, যেটা অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলকে রিপেয়ার করার জন্য স্টিমুলেশন বা উদ্দীপনা দেয়, ঠিক সেরকম আশপাশের সেলগুলোও তাকে কিছু স্টিমুলেশন বা উদ্দীপনা দেয়। এবার দেখো যে অ্যাকচুয়ালি যেগুলো মানে ব্লাড ভেসেল যে উদ্দীপনাগুলো দিচ্ছে সেটাকেই বলছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আর আশপাশের সেলগুলো যেটা দিচ্ছে যেগুলো ড্যামেজ টিস্যু, তাদেরকে বলছে এক্সট্রিনসিক ফ্যাক্টর। এবার যেটা হয় দেখো খুব ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে ফ্যাক্টর 12, যেটা দেখো ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে ব্লাড ভেসেল যে স্টিমুলেশনটা দিচ্ছে সেটা সবার প্রথম অ্যাক্টিভেট করে সেটা হচ্ছে ফ্যাক্টর 12কে। তাহলে সবার প্রথম 12 একটা অ্যাক্টিভেটেড হলো। ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটেড হলে সে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করে সেটা হচ্ছে ফ্যাক্টর 11কে। ফ্যাক্টর 11 আবার অ্যাক্টিভেট করে দেখো ফ্যাক্টর 9কে।
ফ্যাক্টর 9 অ্যাকচুয়ালি দেখো ফ্যাক্টর 8-এর হেল্প নিয়ে ফ্যাক্টর 10-কে অ্যাক্টিভেট করে। এবং এইখানেতেই দেখো একটা কমন জায়গা, যে যেখানে টিস্যু ড্যামেজ, যখনই কোনো জায়গা কেটে যায় আশপাশের টিস্যু যে স্টিমুলেশন দেয় তারা অ্যাক্টিভেট করে সেটা হচ্ছে ফ্যাক্টর 7-কে। এবার ফ্যাক্টর 7ও কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টর 10-কে অ্যাক্টিভেট করে। তো এইটাই হচ্ছে সেন্টার জায়গা যেখানে দুটো পাথ হয়ে দেখো একটা জায়গায় মার্চ করছে এবং দুজনেই এসে ফ্যাক্টর 10-কে অ্যাক্টিভ করছে। এবার ফ্যাক্টর 10 যেটা করে সেটা হচ্ছে ফ্যাক্টর 5 এবং তার সাথে সাথে ক্যালসিয়াম, এই দুটোকে একসাথে নিয়ে এবং তার সাথে সাথে প্লেটলেটস মানে হচ্ছে অনুচক্রিকা, তাদেরকে নিয়ে একসাথে কম্বাইন হয় এবং কম্বাইন হয়ে একটা প্রোটিন আছে যেটার নাম হচ্ছে প্রথমবিন। এগুলো সবই কিন্তু ফ্যাক্টর। এই অ্যাকচুয়ালি দেখো এখানেতে প্রথমবিন সবার প্রথম কনভার্ট হয় সেটা হচ্ছে থ্রম্বিন, এবং থ্রম্বিন সেটা অ্যাকচুয়ালি দেখবে কনভার্টেড হয়, মানে এই থ্রম্বিন যেটা করে সেটা ফাইব্রিনোজেন বলে একটা প্রোটিনকে কনভার্ট করে অ্যাকচুয়ালি ফাইব্রিনে, এবং এই ফাইব্রিনটা ফ্যাক্টর 13-এর রেসপেক্টে এটাই তৈরি করে সেটা হচ্ছে ব্লাড ক্লট। তাহলে এখানে দেখো এই পদ্ধতিটাকেই বলা হয় কাসকেড মেকানিজম, যার মাধ্যমে অ্যাকচুয়ালি ব্লাড ক্লটিং হয়। এবার যখনই ব্লাড ক্লটিং এখানেতে হতে যাচ্ছে, এখানে যে প্রোটিনগুলো কাজ করে, এখানে দেখো এই ফাইব্রিনোজেন হচ্ছে ফ্যাক্টর 1, এই প্রথমবিন হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্টর 2। এগুলো এই যে একটু আগে বললাম এগুলো সবই তৈরি করে লিভার এবং রক্তের মধ্যে থাকে। যখন দরকার হয়, যখন কেটে যায়, তখন একজন আরেকজনকে সক্রিয় করতে করতে ব্লাড ক্লটিং সেটা ঘটিয়ে দেয়। এবার অ্যাকচুয়ালি দেখো এখানে একটা জিনিস বলি, যে দেখে তোমার একটা জিনিস মনে হবে যে ফ্যাক্টরগুলো পর আসছে না, যে মানে 1 2 3 4 করে হওয়া উচিত, বা উল্টো দিক থেকে হলে সবার প্রথম 13 হওয়ার কথা, কিন্তু হচ্ছে কীরকম যে এখানে দেখো 12 11 9 10, আবার দেখো লাস্ট এতে কাজ করছে 13। অ্যাকচুয়ালি কে আগে কে পরে কাজ করে তার উপরে নির্ভর করে কিন্তু ফ্যাক্টরসগুলোর নাম্বারিং করা হয় না। এই ফ্যাক্টরসের যে নাম্বারিং যেটা করা হয় এটা পুরোটাই ডিপেন্ড করছে যে কোন ফ্যাক্টরটা কবে আবিষ্কার হয়েছে। এবার তার উপরে ভিত্তি করে ফ্যাক্টর 1 2 3 4 করা হয়। এবার যে যেখানে কাজ করে সেই ফ্যাক্টরটাকে সেখানে অ্যাড করে দেওয়া হয়। এবার সেই কারণেই যেটা হয় সেটা হচ্ছে এই নাম্বারিংগুলো এরকম হ্যাপাজার্ড দেখতে লাগছে, কারণ যে ফ্যাক্টরটা যখন আবিষ্কার হয়েছে সেটা কোথায় কাজ করে সেটাকে জাস্ট এই বক্সের মধ্যে বা এই প্লটের মধ্যে সেটাকে রেখে দেওয়া হয় বা সেখানটাকে বসিয়ে দেওয়া হয়। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড ক্লটিং মেকানিজম। এবার এই ব্লাড ক্লটিং হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো রেসপন্সিবল, দেখা যায় কোনো মানুষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এগুলো ঠিকঠাক তৈরি হয় না। যেমন হিমোফিলিয়া এ যে পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে দেখা যায় ফ্যাক্টর 8 সেটা ঠিকমতো তৈরি হয় না। তাহলে ন্যাচারালি দেখো ফ্যাক্টর 8 যদি তৈরি না হয় তাহলে ব্লাড ক্লটিং যে প্রসেসটা সেটা হবে না। তাহলে অ্যাকচুয়ালি দেখা যায় যে কিছু মানুষ আছে, যারা কিছু হিমোফিলিয়ার পেশেন্ট আছে যাদের ফ্যাক্টর 8 ঠিকমতো তৈরি হয় না, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হিমোফিলিয়া এ। যাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাক্টর অ্যাকচুয়ালি 9 সেটা ঠিকমতো তৈরি হয় না, মানে ফ্যাক্টর 9টা তৈরি হচ্ছে না, তখন তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। সেই মানুষগুলোকে বলা হয় সেটা হচ্ছে হিমোফিলিয়া বি এর অ্যাকচুয়ালি পেশেন্ট। এবার দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে দেখো এই হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এই দুটোর কারণেই কিন্তু হয়। এবার এটা ছাড়াও দেখা যায় যে কোনো মানুষের ক্ষেত্রে ফ্যাক্টর 11-এর অ্যাকচুয়ালি অভাব হয়, সেটাকে অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে হিমোফিলিয়া সি। এবং হিমোফিলিয়া সি যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এর অভাবে অ্যাকচুয়ালি কিন্তু এই রোগটা হয়, সেটা হচ্ছে হিমোফিলিয়া সি। এবার অ্যাকচুয়ালি দেখো হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি তিনটে দেখা গেল সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কিন্তু হিমোফিলিয়া এ আর বি। এবার হিমোফিলিয়া এ যেহেতু সবার প্রথম আবিষ্কার হয় সেই জন্য এই হিমোফিলিয়া এ কে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া। অন্যদিকে হিমোফিলিয়া বি অ্যাকচুয়ালি রানীর দেহেতে পাওয়া গেছিলো, সেই জন্য হিমোফিলিয়াকে বিকে বলা হয় অ্যাকচুয়ালি রয়্যাল হিমোফিলিয়া। বা সবার প্রথম আরেকজন ব্যক্তির দেহেতেও এই হিমোফিলিয়া বি নিয়ে পরীক্ষা করা হয়, তার নাম ছিল স্টিফেন ক্রিসমাস। তো স্টিফেন ক্রিসমাসের নাম অনুযায়ী হিমোফিলিয়া বি এর আরেকটা নামকরণ করা হয়, সেটা হচ্ছে বলা হয় দেখবে ক্রিসমাস হিমোফিলিয়া। আর হিমোফিলিয়া সি যেটা ওটা এক্ষুনি দেখো বললাম যে ওটাকে বলা হয় প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বা পিটিএ।
বলে এটাকে অভিহিত করা হয়। এবার এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে হিমোফিলিয়া এ আর বি এর জিনটা অ্যাকচুয়ালি এক্স ক্রোমোজোমে থাকে। তো সেই জন্য এই হিমোফিলিয়াটা এক্স ক্রোমোজোমাল অ্যাকচুয়ালি ডিজিজ, এক্স ক্রোমোজোমাল রিসেসিভ ডিজিজ। কিন্তু হিমোফিলিয়া সি এর জিনটা অ্যাকচুয়ালি ক্রোমোজোম নাম্বার 4-এ থাকে, সেই জন্য এটা কিন্তু অটোজোমাল ডিজিজ। এবার সাধারণত হিমোফিলিয়া বলতে সবসময় বোঝানো হয় এক্স ক্রোমোজোমাল ডিজিজকেই, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই হিমোফিলিয়া এ এবং বি হয়। হিমোফিলিয়া সি এর ক্ষেত্রে কোনো প্রবলেম সলিউশন কিন্তু তোমায় সেখানে করতে দেবে না, এটা তুমি জেনে রাখলে। যখন এই পেডিগ্রি দেওয়া হবে তখন অ্যাকচুয়ালি হিমোফিলিয়া এ আর বি ধরেই তোমাকে করতে হবে। এবার পেডিগ্রি মানে হচ্ছে ওই যে বংশগত সঞ্চারণ যে ব্যাপারটা সম্পর্কে বলা হয়। এবার দেখো অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস বোঝার, যে এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে এক্স ক্রোমোজোম বাহিত রোগ যেহেতু, সেই জন্য দেখো বাবার দেহ থেকে অ্যাকচুয়ালি দেখো বাবার দেহে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম আছে, আর মায়ের দেহেতে দুটো এক্স ক্রোমোজোম থাকে। এবার এখানে বলা হচ্ছে দেখো যে পিতা হচ্ছে স্বাভাবিক, তাহলে পিতা আনএফেক্টেড, তার মানে তার এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক। আর মা হচ্ছে কেরিয়ার। মায়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো যে অ্যাকচুয়ালি মায়ের একটা ক্রোমোজোম ত্রুটিপূর্ণ আর একটা ক্রোমোজোম হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু স্বাভাবিক। এবার দেখো যেটা সম্ভাবনা যেটা, এবার একটা জিনিস খেয়াল করো যে কন্যা এবং পুত্র, দেখবে পিতার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পিতার সবসময় এক্স ক্রোমোজোমটা সেটা কিন্তু কন্যার কাছেই যাবে, আর দেখো ওয়াই ক্রোমোজোমটা সবসময় পুত্রদের কাছেই আসবে। তাহলে দেখো ওয়াই ক্রোমোজোম দুজন পুত্র পেয়েছে, আর এক্স ক্রোমোজোম যেটা স্বাভাবিক এক্স ক্রোমোজোমটা সেটা অ্যাকচুয়ালি দুটো কন্যা পেয়েছে, এই যে দেখো, এবং এইটা ধরে নাও এই দুটো অ্যাকচুয়ালি বাবার কাছ থেকে তারা পেয়েছে, ঠিক আছে। এইবার দেখো মায়ের ক্ষেত্রে দেখো একটা এক্স ক্রোমোজোম ত্রুটিপূর্ণ একটা স্বাভাবিক। তাহলে স্বাভাবিকভাবেই ভাবো যে পুত্র সন্তান যে দুজন আছে তার মধ্যে একজন কিন্তু ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোমটা পাবে, একজন স্বাভাবিক এক্স ক্রোমোজোমটা পাবে। তাহলে যে স্বাভাবিক এক্স ক্রোমোজোমটা পেল সে কিন্তু দেখো স্বাভাবিকই হলো, কিন্তু যে ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোমটা পেল সে কিন্তু দেখো রোগগ্রস্ত হয়ে গেল, কারণ তার একটাই এক্স ক্রোমোজোম আছে এবং সেটাই মানে ক্ষতিকারক। তাহলে এইটা দেখতে পাওয়া যায়। অন্যদিকে দুজন যে কন্যা সন্তান আছে, দুজন কন্যা সন্তানের মধ্যে দেখো এই ক্রোমোজোমটা বিন্যস্ত হবে। এবার দেখা গেল একজনাকার মধ্যে ত্রুটিপূর্ণ ক্রোমোজোমটা গেল, একজনাকার মধ্যেতে অ্যাকচুয়ালি স্বাভাবিক ক্রোমোজোমটা গেল। তাহলে যার কাছে ত্রুটিপূর্ণ গেছে সে এখন হয়েছে সেটা হচ্ছে বাহক, কারণ বাবার কাছ থেকে স্বাভাবিক এসছে, মায়ের কাছ থেকে ত্রুটিপূর্ণ। আর অন্যদিকে দেখো যার কাছে স্বাভাবিক ক্রোমোজোমটা গেল সেই কন্যা সন্তান কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তার মানে অ্যাকচুয়ালি দেখো যে যখনই এই রকম প্যাটার্নে রোগটা পরবর্তী জেনারেশনে যাচ্ছে, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখো পুত্র সন্তানদের মধ্যে 50% এফেক্টেড হবে আর 50% স্বাভাবিক হবে, আর কন্যা সন্তানদের মধ্যে দেখো 50% অ্যাকচুয়ালি স্বাভাবিক হবে আর 50% বাহক হবে। কিন্তু এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে বাহক সে নিজেও কিন্তু অ্যাকচুয়ালি তার দেহের মধ্যে কোনো রোগ লক্ষণ দেখতে পাওয়া যায় না, সেই জন্য সে কিন্তু বাহ্যিকভাবে স্বাভাবিকই হয়, যখন আক্রান্ত হবে তার ক্ষেত্রেই রোগ লক্ষণ প্রকাশ পায়। এবার দেখো অন্য আরেকটা ঘটনার ক্ষেত্রে দেখানো হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি বাবা আক্রান্ত হয় এবং মা যদি স্বাভাবিক হয়, তাহলে বাবা যদি কোনো ক্ষেত্রে আক্রান্ত হয় তাহলে স্বাভাবিকভাবেই দেখো যে বাবার কাছ থেকে এক্স ক্রোমোজোম কার কাছে যাবে, শুধু কন্যাদের কাছে যাবে। তাহলে ক্ষতিগ্রস্ত ক্রোমোজোমটা দেখো কন্যা সন্তানদের কাছে গেল, আর অন্যদিকে দেখো ওয়াই ক্রোমোজোমটা পুত্র সন্তানের কাছে এলো, ওয়াই ক্রোমোজোমের সাথে এই রোগের কোনো সম্পর্কই নেই। অন্যদিকে দেখো মায়ের দুটো এক্স ক্রোমোজোমই স্বাভাবিক, তাহলে সবাই স্বাভাবিক এক্স ক্রোমোজোম সমানভাবে পেল। এবার যেটা দেখা যাচ্ছে দেখো যে পুত্র সন্তান যারা রয়েছে, পুত্র সন্তান দুজনেই কিন্তু এখন আনএফেক্টেড, ঠিক আছে। আর অন্যদিকে দেখো যে পিতার কাছ থেকে অ্যাকচুয়ালি রোগ যেটা যাচ্ছে সেই পিতার কাছ থেকে অ্যাকচুয়ালি দেখো কন্যা সন্তানদের মধ্যে এক্স ক্রোমোজোমটা গেল, সেই জন্য এরা দুজনেই যেটা হয়ে গেল, দুজন কন্যা সন্তানই সেটা হচ্ছে বাহক হয়ে গেল। এবার অ্যাকচুয়ালি দেখো এখানে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হচ্ছে মা যদি কোনো কারণে রোগগ্রস্ত হয় বা কোনো রোগের বাহক হয় এক্স ক্রোমোজোম ঘটিত রোগের ক্ষেত্রে, তাহলে দেখো তার প্রভাবটা বেশি পড়ে কিন্তু পুত্রের ওপর, ঠিক আছে। আর যদি কোনো ক্ষেত্রে বাবা আক্রান্ত হয়
তাহলে তার প্রভাবটা বেশি পড়ে কিন্তু অ্যাকচুয়ালি কন্যা সন্তানের ওপর। তার মানে একটা প্যাটার্ন রয়েছে দেখো, যে একটা জেনারেশনে যদি ফিমেল এফেক্টেড হয়, পরের জেনারেশনে মেল মেনলি এফেক্টেড হবে, আর এক জেনারেশনে মেল এফেক্টেড হলে পরের জেনারেশনে ফিমেল এফেক্টেড হবে। তো সেই জন্য যখনই এই ধরনের রোগগুলো সঞ্চারিত হয়, দেখা যায় যে পরপর জেনারেশনের মধ্যে দেখা যায় প্রথম জেনারেশনে মেল, তারপরের জেনারেশনে ফিমেল, তারপরের জেনারেশনে মেল, তারপর আবার ফিমেল। তো এরকম টাইপের একটা প্রাধান্য দেখা যায় যে ফার্স্ট জেনারেশনে মেল বেশি এফেক্টেড, সেকেন্ড জেনারেশনে ফিমেল বেশি এফেক্টেড, থার্ড জেনারেশনে আবার মেল বেশি এফেক্টেড, ফোর্থ জেনারেশনে আবার ফিমেল বেশি এফেক্টেড। তো এই ধরনের প্যাটার্ন রোগের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, সেই প্যাটার্নটাকেই বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স প্যাটার্ন। তো সেই জন্য এক্স ক্রোমোজোম ঘটিত রোগের ক্ষেত্রে এই ক্রিস ক্রস ইনহেরিটেন্স প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এবার এক্স ক্রোমোজোম ঘটিত আর একটা রোগ আছে যেটা একই প্যাটার্নে সেটা কিন্তু পরবর্তী জেনারেশনে যায়, অর্থাৎ ক্রিস ক্রস ইনহেরিটেন্স প্যাটার্ন দেখায়। সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বর্ণান্ধতা। এবং দেখতে পাওয়া যায় যে 8% প্রায় মানুষ অ্যাকচুয়ালি বর্ণান্ধতায় আক্রান্ত হয়। এক্ষেত্রে কি হয় যে দেখবে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ যে কোনো ক্ষেত্রে মেলেরা বেশি এফেক্টেড হয় এক্স ক্রোমোজোম ঘটিত রোগে। বর্ণান্ধতা জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের চোখের যে রেটিনা থাকে সেখানে তো আমরা জানি কোন সেল, মানে কোন কোষ বলে এক ধরনের কোষ থাকে চোখের গঠনে পড়েছো, যে সেই সেলগুলো অ্যাকচুয়ালি কী করে, কালার ডিটেক্ট করে। এবার দেখতে পাওয়া যায় যে এখানেতে 3টে টাইপের কোষ থাকে, একটা হচ্ছে লাল কালার ডিটেক্ট করে, একটা সবুজ কালার ডিটেক্ট করে, একটা নীল কালার ডিটেক্ট করে। এবার কারো ক্ষেত্রে যদি এই কালার ডিটেকশানগুলো, এই সেলগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, যে কেউ হয়তো দেখা যাচ্ছে লাল কালার যেটা ডিটেক্ট করে সেই কোন সেলগুলো ঠিকমতো তৈরি হয়নি, তখন তার ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো বর্ণের মধ্যে লালের যে পার্সেন্টেজটা সেইটা সে কিন্তু অ্যাবনর্ম্যাল দেখে, মানে সেটা কিন্তু সাফিসিয়েন্ট দেখতে পারে না। এবং কারো ক্ষেত্রে যদি সবুজ বর্ণান্ধ, মানে অ্যাকচুয়ালি সবুজ কালারটা ডিটেক্টিং সেলগুলো যদি তার ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে যায়, তখন দেখা যায় সবুজ কালারগুলো তার দেখার পক্ষে সমস্যা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে নীল কালার যেটা থাকে, সেই নীল বর্ণান্ধতা খুব রেয়ার দেখা যায়, কিন্তু কারো ক্ষেত্রে হলে দেখা যায় নীল কালার দেখার ক্ষেত্রে তার সমস্যা হয়। এবার অ্যাকচুয়ালি যে যখনই এই কালার ব্লাইন্ডনেস যে রোগটা যখন টেস্ট করা হয়, সেক্ষেত্রে এরকম কিছু ব্লক ব্যবহার করা হয়, যেখানেতে কিছু দেখো সংখ্যা লেখা আছে, যে সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি দেখো বোঝা, মানে এখানে দেখে বুঝতে হবে যে কি সংখ্যা, নিজেরা একবার করে খেয়াল করে দেখে নাও যে প্রত্যেকের সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছ কি না। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কালার ব্লাইন্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যখনই একসাথে প্রচুর কালার মেশানো থাকে, সেই জায়গাতে তাদেরকে বুঝতে কিন্তু অসুবিধা হয়। কারণ কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে শুধু কালার ব্লাইন্ডনেসই ঘটনাটা হয়, অন্য কোনো তার শারীরিক সমস্যা বা ত্রুটি কিন্তু কিচ্ছু থাকে না। সেই জন্য যারা কালার ব্লাইন্ড হয় অনেকেই জানেন না যে তারা কিন্তু অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ড, কিন্তু তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই রোগটাকে ট্রিটমেন্ট করার জন্য যে জিনিসটা করা হয়, মানে রোগটাকে তো ট্রিটমেন্ট করা যায় না, যেটা করা হয় সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেস্ট্রিকশান আনা হয়, যেমন ডাক্তারির ক্ষেত্রে বা সিগন্যালের ক্ষেত্রে, যে রেলের ড্রাইভার, এরকম কিছু ক্ষেত্র ছাড়া আর কোনো ক্ষেত্রে কিন্তু এই রোগটা নিয়ে আর ডিটেকশানের কোনো ব্যাপার সেখানে কিন্তু কিছু থাকে না। এবার দেখো যে বর্ণান্ধতা যখনই বলা হচ্ছে, তখন এখানেতে বর্ণান্ধতার কতগুলো টাইপ হয়। সেই টাইপগুলোর মধ্যে প্রথমেই দেখো যেটা আসছে সেটা হচ্ছে প্রোটানোপিয়া। প্রোটানোপিয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি লাল বর্ণান্ধতা। মানে এখানেতে একটা ছবি দেখানো হচ্ছে, খেয়াল করো, এইটা হচ্ছে নর্মাল ভিশন, যে নর্মাল ভিশনে যে স্পেকট্রাম আমরা দেখি সেটা। এবার যার ক্ষেত্রে লাল বর্ণান্ধতা রয়েছে সে এরকম দেখবে কালারগুলো। এবং খেয়াল করো যে কোনো একটা কালারের মধ্যে, সেই কালারটার মধ্যে সাপোজ আমি বললাম যে এখানেতে আমি এই স্কাই কালারটা ধরছি, এই কালারটা অ্যাকচুয়ালি দেখো আমরা তো মেনলি এই 3টে কালারকে ডিটেক্ট করতে পারি, যে লাল, সবুজ আর নীল। এবার যে কোনো রঙই যেটা তৈরি হয় সেটা কিন্তু সবসময় এই 3টে কালারকেই কোনো না কোনো একটা অনুপাতে মিশিয়ে অ্যাকচুয়ালি ওই কালারটা তৈরি হচ্ছে। এবার স্বাভাবিকভাবেই একটা জিনিস ভেবে দেখো যে যদি কোনো সময় অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখা যায়, যে ধরো কালার ব্লাইন্ডনেস হয়তো দেখা যায়, তাহলে সে তো দেখো লাল কালারটা তো দেখতে পাচ্ছেই না, কিন্তু বাকি কালারগুলোর মধ্যেও যে লালের যে পার্সেন্টেজটা আছে সেটা সে কিন্তু দেখতে পায় না। তাহলে সেটা সে যদি দেখতে না পায়, তাহলে স্বাভাবিকভাবেই সব কালারগুলোই কিন্তু দেখো অ্যাকচুয়ালি সে অল্টার দেখছে, একটু চেঞ্জ অবস্থায় দেখছে। ঠিক
ঠিক সেরকমই দেখো ডিউটেরানোপিয়া যেটা, সেটা হচ্ছে সবুজ বর্ণান্ধতা, যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছে না। ট্রাইটেনোপিয়া যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে যে নীল বর্ণান্ধতা, যে নীল কালার সে ঠিকমতো দেখতে পাচ্ছে না। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো মানুষের ক্ষেত্রে 3টে টাইপের সেলই অ্যাকচুয়ালি তার ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে যায়, এবং সেটা যদি হয় তখন সেটাকে বলা হয় মোনোক্রোমাসি। সেক্ষেত্রে সে অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, সাদা কালো দেখে, এটা খুব রেয়ার দেখতে পাওয়া যায়। এবার এখানকার মধ্যে লাল আর সবুজ বর্ণান্ধতা মানে হচ্ছে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, এটা হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিত ডিজিজ। কিন্তু ট্রাইটেনোপিয়া যেটা, সেটা হচ্ছে অটোসোমাল ডিজিজ, এটা ক্রোমোসোম নাম্বার 7-এর থ্রু দিয়ে অ্যাকচুয়ালি একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে যায়। এবার যদি আমরা জাস্ট একটুখানি কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে নর্মাল ভিশন এটা প্রোটানোপিয়ার ক্ষেত্রে, রেড কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে সেই ভিশনে সে এরকম টাইপের দেখতে পাবে। অন্যদিকে দেখো গ্রিন কালার ব্লাইন্ডনেস যেটা হয় ডিউটেরানোপিয়া, তার ক্ষেত্রে এরকম দেখবে, আর ট্রাইটেনোপিয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম টাইপের ছবিটাকে সে দেখবে। তার মানে এখানে দেখো শুধুমাত্র যে রেড কালারটা আলাদা দেখছে তা নয়, বাকি কালারগুলোও কিন্তু অল্টার দেখছে, কারণ প্রত্যেকটা রঙের মধ্যে থেকে রেডের যে পার্সেন্টেজটা সেটাকে সে দেখতে পাবে না। তো তার জন্যই দেখা যায় যে তার ক্ষেত্রে ভিশনের একটু আলাদা টাইপের সে কিন্তু দেখে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ডনেস। কিন্তু বললাম যে কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইটা কিন্তু মানে রোগের সাপেক্ষে কোনো মানে এইটা শুধু তার দেখতেই সমস্যা, কিন্তু শারীরিক অন্য কোনো সমস্যা তার কিন্তু থাকে না, এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখো এই ডিজিজগুলো যখনই হয়, যেহেতু এই ডিজিজগুলোকে সারানো সম্ভব নয়, সেই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং বলে একটা পদ্ধতির সাহায্য নেওয়া হয়। কিছু মানে ব্যক্তি থাকেন যাদেরকে বলা হয় জেনেটিক কাউন্সিলার, এবং তারা যেটা করে থাকেন সেটা হচ্ছে যে কোনো একটা ফ্যামিলির রোগ যখন কারো ক্ষেত্রে ধরা পড়ে, তখন তারা অ্যাকচুয়ালি তাদের পুরো মানে জেনারেশন আফটার জেনারেশন যে ফ্যামিলি ট্রিটা আছে, সেই ফ্যামিলি ট্রির অ্যাকচুয়ালি হিস্ট্রি স্টাডি করেন, এবং হিস্ট্রি স্টাডি করে দেখেন যে কীরকম প্যাটার্নে অ্যাকচুয়ালি রোগটা সঞ্চারিত হচ্ছে, সেটা এক্স ক্রোমোসোম বাহিত, অটোসোম বাহিত নাকি ওয়াই ক্রোমোসোম বাহিত, এবং সেই অনুযায়ী একটা আন্দাজ করেন যে তাদের থেকে ভবিষ্যৎ প্রজন্মে এই রোগটা কী পার্সেন্টেজে যেতে পারে। তো সেই হিসেব করে অ্যাকচুয়ালি তাদের যেটা করা হয় যে সেটা অনুযায়ী তাদেরকে সাজেস্ট করা হয় যে তাদের পক্ষে পুত্র কন্যা কোন ধরনের সন্তান নেওয়াটা সুবিধাজনক হবে, যার ক্ষেত্রে এই রোগটা ঘটার সম্ভাবনা বা রোগটা হবার সম্ভাবনা খুবই কম থাকবে। তো সেই পদ্ধতিটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। যে জেনেটিক কাউন্সিলার যারা হয় তারা অ্যাকচুয়ালি ফ্যামিলি ট্রি দেখে তারা অ্যানালিসিস করেন, এবং তারা অ্যাকচুয়ালি মানুষকে সাজেস্ট করে যে পরবর্তী জেনারেশনে কিভাবে আমরা এই রোগটাকে কমাতে পারি সেই পদ্ধতি সম্পর্কে।